এখন যেটা বলছি সেটা শুনলেই অনেকে হয়তো ভয় পেয়ে যাবেন, বলবেন সাধুমুখে এই ধরনের নিকৃষ্ট কথা কেন, কি প্রয়োজন ছিল, এগুলো বলার কি একান্ত আবশ্যকতা আছে? অবশ্যই আছে। কথা হচ্ছে যে সুসন্তান কিভাবে জন্ম হয়, আবার নিকৃষ্ট সন্তানের কিভাবে জন্ম হয়, কোন সময় দাম্পত্য জীবনে যারা আছেন, মানে স্বামী স্ত্রী সম্বন্ধ নিয়ে আছেন, মায়েদের ঋতুকালীন সময় যখন আসে সেই সময় সন্তান ধারণের জন্য বা সন্তান তৈরির জন্য পুরুষরা স্ত্রী সংসর্গে আবদ্ধ হন, অর্থাৎ স্বামী স্ত্রীর এই মিলনের ফলে সৃষ্টি হয় একটি প্রজন্ম, একটি সন্তানের, আপনার আমার প্রত্যেকেরই। এই বিশ্ব সংসারে আমরা তাই দেখছি। আগামীতে কি হবে সেটা সময়ের হাতে ছেড়ে দেয়। তো সেখানে আজকের বিষয়টি হচ্ছে যে আলোচ্য বিষয় এবং এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত, কিন্তু অনেকেই বেঁকে যাবেন, নাক ছিটকে দেবেন ইত্যাদি। এই নাক ছিটকানোর কোনো এখানে জায়গা নেই। মায়েদের যে মেনস্ট্রুয়েশন হয়, অর্থাৎ আমরা কম বেশি সবাই জানি ঋতুস্রাব হয়, ঠিক আছে, অর্থাৎ একটি বায়োলজিক্যাল পদ্ধতিতে ন্যাচারালি এই রক্তস্রাবটা হয়, ঠিক আছে। জরায়ু থেকে টিস্যু বা রক্তস্রাব হয়, ঠিক আছে। জরায়ুর আস্তরণ ভেঙে যায়, তখন এই রক্ত বা টিস্যু বেরিয়ে আসে, সেটাকে সহজ কথায় আমরা ঋতুস্রাব বলি, মেনস্ট্রুয়েশন বলি বা মেনস্ট্রুয়াল সাইকেল, ঋতুকালীন চক্র, এই ঋতুচক্র। তো এই ঋতুচক্রের সঙ্গে বা এই মেনস্ট্রুয়েশনের সঙ্গে কিন্তু সন্তান ধারণের বা সন্তান গর্ভধারণের কিন্তু কথা উঠে আসে, বিজ্ঞান তাই স্বীকার করে। সুতরাং এটা একটি গুরুত্বপূর্ণ দিক। কিন্তু বিষয়টি হচ্ছে আমাদের শাস্ত্র বলছে যে বিশেষভাবে রাত্রিতে স্ত্রী সংসর্গের কথা বলছে, যখন মায়েদের এই মেনস্ট্রুয়াল সাইকেল হয়, ঋতুচক্র চলে, সেই সময় কোন নির্দিষ্ট প্রহরে মিলিত হলে সুসন্তানের জন্ম হতে পারে, আর কোন সময়ে মিলিত হলে, কোন প্রহরে, রাত্রির কোন প্রহরে মিলিত হলে বা দিবাভাগে কোন সময় মিলিত হলে নিকৃষ্ট সন্তানের জন্ম হয়, দুঃখী দরিদ্র ইত্যাদি সন্তানের জন্ম হয়। আবার উৎকৃষ্ট সময় যদি মিলিত হতে পারে তাহলে সুউৎকৃষ্ট সন্তানের জন্ম হয়, ধর্মপরায়ণ হয়, সৎ হয়, দীর্ঘায়ু হয় ইত্যাদি হয়। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে, অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, there is no specific night or time for conceiving a child or pregnancy। বলছি সুসন্তান বা গর্ভধারণের জন্য সুনির্দিষ্ট কোনো রাত বা সময় নেই, মেডিকেল সায়েন্স অনুসারে সেটা বলছে। কিন্তু মেডিকেল সায়েন্সে এটা স্বীকার করেছে যে সবথেকে বেটার হচ্ছে যখন মেনস্ট্রুয়াল চক্র চলে, দ্য মিডল অফ এ উইমেন্স মেনস্ট্রুয়াল সাইকেল, এই বা এভলিউশন পিরিয়ড, অর্থাৎ যে ডিম্বস্ফোটন বা মাসিক চক্র চলে, সেই চক্রকালীন সময়ের মধ্যবর্তী সময় হচ্ছে উপযুক্ত সময় গর্ভধারণের বা সন্তান ধারণের। এটা বিজ্ঞান স্বীকার করেছে। পাশাপাশি যখন গর্ভধারণ করবে বা এই মেনস্ট্রুয়াল সাইকেল যখন চলছে, সেই সময়টা কি করণীয় সন্তান ধারণের জন্য, তখন সেখানে একটি বিশেষ মেডিকেল সায়েন্সে কোথাও কোথাও উঠে এসেছে, বলছে যে সবথেকে উৎকৃষ্ট সময় রাত্রি বা ভোর রাতে, কারণ এই সময় শরীর এবং মন শান্ত থাকে এবং শুক্রাণুও তার সঠিক ক্রিয়া করতে সে সুযোগ পায়। নমস্কার, জয় মহাকাল। মহাকাল স্বামীজি মহারাজের প্রবচন শুনছিলেন তো? জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। মহারাজ এই প্রথম পশ্চিমবঙ্গে মহাকাল আশ্রম ও মন্দির নির্মাণ করতে চলেছেন। এই মহৎ যজ্ঞানুষ্ঠানে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনা করছি। এই মন্দিরটি যোগ, আয়ুর্বেদ, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য, শিক্ষা, চিকিৎসা, দরিদ্র দুস্থদের সেবা এবং সর্বোপরি আধ্যাত্মিক, বৈদিক, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চার কেন্দ্রস্থান হয়ে উঠবে। এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ব্যাংক ডিটেলস, ইউপিআই, ফোনপে, জিপে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তাই তো মহারাজ? হ্যাঁ, এই প্রথম ভগবত ইচ্ছায় পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতে আশ্রম মন্দির নির্মাণ করতে চলেছে। আপনারা আমাদের পাশে থাকুন। জয় মা। জয় মহাকাল। ঠিক আছে, এটা কিন্তু বিজ্ঞানী স্বীকার করেছে, অর্থাৎ রাত্রি বা ভোরবেলায়। সুতরাং আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তে আমি পরবর্তীতে যেটা বলছি সেটা খানিকটা মিলে যাবে, এবং বাস্তবিক যদি বড় বড় মহাপুরুষদের সিদ্ধান্ত জানেন তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে যে এটা একেবারেই অসঙ্গত নয়, সায়েন্টিফিক। যেটা আমাদের সরোদয় শাস্ত্র বা অন্যান্য যৌগিক শাস্ত্রে এই সন্তান ধারণের বা গর্ভধারণের যে উপযুক্ত সময় বা ঋতুকালীন সময়, যে স্বামী তার স্ত্রী সংসর্গে যাবে সেই রাত্রির উৎকৃষ্ট প্রহর বা সময়টি কখন, সেটা উঠে এসছে, আমি বলে দিচ্ছি। কিন্তু আমি প্রথমে একটু বলে রাখি, নাকশিটকে যারা দেবেন যে সাধুমুখে এই ধরনের কথার কি প্রয়োজন ছিল,
এগুলো সৃষ্টিচক্রে হয়ে যাচ্ছে, হয়ে যাবে না। এগুলো আমাদের উপনিষদীয় সিদ্ধান্ত, আমাদের বৈদিক সিদ্ধান্ত। যারা উপনিষদ ঘাটাঘাটি করেন, যারা বেদাদি ঘাটাঘাটি করেন, যারা অন্য অন্য সূত্রাদি ঘাটাঘাটি করেন, সেখানে পরিষ্কার উঠে এসেছে। এবং মহর্ষি ভগবান ব্যাসদেবের যে 16 সংস্কার, সেই সংস্কারের ভেতরে বিবাহ একটি, পুংসবন একটি, সুপ্রজনন একটি, সীমন্তোন্নয়ন একটি, ঠিক আছে, অন্নপ্রাশন করেই সব শেষ করে দেন, বাস এইটা পালন করলেন হয়ে গেল। জন্মদিবস পালন করলেন, বার্থডে পালন করলেন হয়ে গেল না। তার আগের যে সংস্কারগুলো রয়েছে, সে ক্রিয়াগুলো কে জানাবে? সমাজের উৎকৃষ্ট ব্রাহ্মণ শ্রেণীর যারা সদ্গুরু, আমি তথাকথিত ব্রাহ্মণের কথা বলছি না, বামুনদের কথা বলছি না, আমি সুপ্রাচীনকালে ব্রাহ্মণ ঋষিদের যে পৌরাণিক যে জ্ঞান গর্ভের বিষয়বস্তু ছিল, যে ব্রাহ্মণরা এই শাস্ত্রীয় তত্ত্ব ধারণ করতেন এবং এই বেদজ্ঞ হয়েছিলেন বা বেদজ্ঞান লাভ করতেন, আমি সেই ব্রাহ্মণের কথা বলছি। সেই তত্ত্বকথা অনুসারে যদি আমরা দেখি, তাহলে পারম্পরিক ভাবধারায় সদ্গুরুর উপরে ডিপেন্ড করে, আচার্যগণের উপরে ডিপেন্ড করে, বা সাধু সন্তদের উপরে ডিপেন্ড করে। উৎকৃষ্ট সাধু সন্তরা যারা এটা জানেন, তারাই এই শিক্ষা দেবেন সাধারণ মানুষদেরকে। সেখানে আসবে পরবর্তীকালের একটি সুন্দর প্রজন্ম। সুতরাং এই সৃষ্টি চক্রের সঙ্গে শাস্ত্রীয় সিদ্ধান্তের সম্পর্ক রয়েছে, এবং সাধুচিত জীবনযাপনের সম্পর্ক রয়েছে, এবং সাজেশন পরামর্শেরও সম্পর্ক রয়েছে। সুতরাং এটা একটি আলোচ্য বিষয় এবং একটি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। কেউ এটাকে অস্বীকার করতে পারে না। যারা এটা অস্বীকার করছেন, তারা আসলে ভ্রমচক্রে আছেন। তা যাই হোক, বক্তব্য যেটা বলছিলাম, যে এটা আমাদের একান্ত আবশ্যক জানা, ঘরে ঘরে প্রত্যেকটা মায়েদেরকে জানা, দম্পতিদেরকে জানা, এবং যারা বৈবাহিক জীবনে যাবেন এবং বৈবাহিক জীবনে যারা যাচ্ছেন বা চলে গেছেন, বা সন্তান এখনো উৎপন্ন হয়নি, বা যারা সন্তান তৈরি করবেন পরবর্তীতে, তাদের জন্য অবশ্যই এই জিনিসটা একান্ত আবশ্যক জানা প্রয়োজন। কারণ পৃথিবীতে যে এখন সমস্যা চলছে, আমরা সৃষ্টি প্রজনন তন্ত্রের মাধ্যমে যেটা দেখছি এবং মনুষ্য জীবনে যেটা দেখছি, সেটা একটি সত্যি আমাদের চিন্তায় ফেলে দিচ্ছে। সুতরাং এই যে ভগবান ব্যাসদেবের 16 সংস্কার, এই 16 সংস্কারের উপরে গুরুত্ব দিতে হবে। আসল কথায় আসি, আমি এখানে ছোট্ট করে 4-5টি পয়েন্ট বলে দিচ্ছি। এই 4-5টি পয়েন্ট অন্তত খেয়াল রাখবেন, আর পরবর্তীতে আমি ইহার উপরে আরও বিশদ আলোচনা অবশ্যই রাখবো, যে উৎকৃষ্ট সুসন্তানের কিভাবে জন্ম হয়, কিভাবে পুত্র সন্তানের জন্ম হয়, কিভাবে কন্যা সন্তানের জন্ম হয়, কিভাবে নপুংসকের জন্ম হয়। এগুলো কিন্তু আমাদের নারী তত্ত্বের উপরে ডিপেন্ড করে, শরীর তত্ত্বের উপরে ডিপেন্ড করে। সর্বদয় শাস্ত্রের এই বিশেষ যে তথ্য, এটা কিন্তু একদম পরিষ্কার এবং বিজ্ঞানসম্মত। যারা এই ঋতুকালীন সময়ে, যখন মায়েদের মেনস্ট্রুয়াল চক্র চলে, সহজ কথায় ঋতুকালীন সময়, তখন প্রথম প্রহরে যারা এই ঋতু রক্ষা করেন, পুরুষ তো তার বীজটাকে নির্গত করবেন মাতৃগর্ভে, ঠিক আছে, যারাই গর্ভে, যেটাই বলুন। তো সেই সময়টি ঋতুকালীন সময়, উৎকৃষ্ট সময় সন্তান ধারণের জন্য। তা প্রথম প্রহরের কথা বলছে, অর্থাৎ রাত্রির সন্ধ্যে 6টা থেকে 9টা পর্যন্ত সময় যে ব্যক্তি ঋতু রক্ষা করেন, আর এই ঋতু রক্ষা করার ফলে যে গর্ভে যে সন্তানের জন্ম হয়, সেই সন্তান কিন্তু অল্পায়ু হয়। এখানে আমরা বুঝতে পারলাম 6টা থেকে 9টার ভিতরে যখন ঋতুকালীন সময় ঋতু রক্ষা করা হচ্ছে, তখন যে গর্ভে সন্তান আসবে মাতৃগর্ভে, সে সন্তান কিন্তু অল্পায়ু হবে। দ্বিতীয় প্রহরে, অর্থাৎ 9টা থেকে 12টার মধ্যে ঋতু রক্ষা করলে, সহজ কথায় হচ্ছে, যে ব্যক্তি এই ঋতুকালীন সময়, অর্থাৎ যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিলিত হন, এই সময়টা, অর্থাৎ সহজ কথায় বীজ নিষিক্ত করেন বা বীজ নির্গত করেন, সহজ কথায় বীর্য বা শুক্রাণু নির্গত করেন, যার ফলে একটি সন্তানের জন্ম হবে ভবিষ্যতে। তাই 9টা থেকে 12টার সময় দ্বিতীয় প্রহরে যখন ঋতু রক্ষা করেন, আর যে মায়ের গর্ভে যে সন্তান জন্মে, সে কিন্তু দুঃখী এবং দরিদ্র হয়। চলে গেল দ্বিতীয় প্রহর। এবার আসছে তৃতীয় প্রহর, অর্থাৎ 12টা থেকে 3টে পর্যন্ত যে সময়, এই সময় ঋতু রক্ষা করলে যে সন্তানের জন্ম হয়, সে হয় কন্যা সন্তান, এবং সে কন্যা সন্তান কি হয়? নষ্টামতি হয়। নষ্টামতি অর্থাৎ খারাপ চিন্তা ভাবনার নারী হয় বা মেয়ে হয়। আর যদি পুত্র সন্তানের জন্ম হয়, তাহলে সে দাসবৃত্তি করে এবং কুকর্মান্বিত হয়, অর্থাৎ তার দাসবৃত্তি ভাব বুঝতে পারছেন, চাকর চাকর ভাব, আর কুকর্মান্বিত অর্থাৎ অধর্মাচার, কুকর্মাচার, এইগুলোর সঙ্গে সে লিপ্ত হয়। বাকি রইল এবার চতুর্থ প্রহর, রাত্রির 4টে প্রহর, দিনের 4টে প্রহর, 8টি প্রহর। এবার রাত্রির যে
চতুর্থ প্রহর অর্থাৎ 3টে থেকে 6টা পর্যন্ত, অর্থাৎ সহজ কথায় ব্রহ্ম মুহূর্ত বা ভোরবেলা। এই সময় যারা ঋতু রক্ষা করেন, যে পুরুষ তার স্ত্রী গর্ভে তার বীজকে নির্গত করেন বা ঋতু রক্ষা করেন, তা সেই মায়ের বা সেই নারীর গর্ভে যে সন্তান জন্ম হয়, যে পুত্র সন্তানের জন্ম হয় বা যে সন্তানের জন্ম হয়, সে ঈশ্বর ভক্ত হয় বা হরিভক্ত হয় বা ধর্মপরায়ণ হয়। কিন্তু পাশাপাশি একটি দিক রয়েছে, যারা দিবাভাগে ঋতু রক্ষা করেন, যে পুরুষ, আর তার ফলে যে গর্ভে সন্তানের জন্ম হয় সে সন্তান কিন্তু অত্যন্ত অতি অভাজন হয় এবং দুরাচারী হয়। এইটা সহজ কথায় এই তথ্যগুলো উঠে এসেছে। তার মানে আমি প্রথমের দিকে বা মাঝামাঝির দিকে একটি কথা বলেছিলাম, মেডিকেল সায়েন্স একটি পরামর্শ দিয়েছে যে এই ঋতুচক্রকালীন সময়, এই ঋতুকালীন সময় উৎকৃষ্ট সময় বা কি করণীয় সেটা উঠে এসেছে। সেখানে মেডিকেল সায়েন্সের একটা জায়গায় উঠে এসেছে যে রাত্রিতে বা ভোরবেলা। এই ভোরবেলার শব্দটি কিন্তু অ্যাবসলিউট। যদি আমাদের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে, যৌগিক দৃষ্টিকোণ থেকে, সরোদয় শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে, শ্বাসবায়ুর দৃষ্টিকোণ থেকে যদি লক্ষ্য করা যায়, তাহলে উৎকৃষ্ট সময় কিন্তু চতুর্থ প্রহর 3টে থেকে ভোর 6টার সময়। সুতরাং যারা দাম্পত্য জীবনযাপন করছেন, যারা উৎকৃষ্ট সন্তানের প্রত্যাশা করেন, তাদেরকে অবশ্যই মায়েরদের এই ঋতুকালীন সময় বা এই মেনস্ট্রুয়াল সাইকেলের যে চলাকালীন সময় বা ডিম্ব স্ফোটনের ভেতরে যে সময়টি, সেই সময়ের রাত্রি চতুর্থ প্রহরে তার সঙ্গে মিলিত হতে হবে। যদি কখনো ডিম্ব স্ফোটনের সময়, এই এভলিউশন পিরিয়ডের ভেতরে যখন পুরুষের শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে চতুর্থ প্রহরে, তাহলে সেখানে উৎকৃষ্ট সন্তানের জন্ম হয়। শাস্ত্রীয় সিদ্ধান্ত এটা উঠে এসছে এবং এটা অবশ্যই জানা আবশ্যক। কিন্তু এখানে আরও অনেক দিক রয়েছে। বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা যেতে পারে স্ত্রী সংসর্গ বা স্ত্রী সঙ্গম কিন্তু কিছু কিছু দিন নিষেধ আছে, যেমন প্রতিপদ, অমাবস্যা, পূর্ণমাসী অর্থাৎ পূর্ণিমা, অষ্টমী, রবিবার, এইসব কতগুলো দিন রয়েছে। এই দিনগুলোতে কিন্তু স্ত্রী সঙ্গ করা বা স্ত্রী সঙ্গম করা নিষিদ্ধ। এবার অনেকে বলবেন যে কী ধরনের বাজে বাজে কথা এগুলো সাধু মুখে। আরে বাবা, এটা বোঝানোর আর কিছুই নেই। যার শুনবার ইচ্ছে সে শুনুন, আর যার জানবার ইচ্ছা সে জানুন, আর যার জানবার ইচ্ছা বা শুনবার ইচ্ছে নেই সে এটাকে স্কিপ করে যান। আর কিছু বলার নেই এখানে, এগুলোর উত্তর দেওয়া এখন সম্ভব নয়। তাই যাই হোক, এখন এইগুলো যদি আমাদের লক্ষ্য করা যায়, সঠিকভাবে পালন করা যায়, তাহলে আমরা একটি সঠিক সুন্দর ভবিষ্যৎ প্রজন্মকে সৃষ্টি করতে পারি সবার একে অপরের প্রত্যেক পরিবারের সহযোগিতায়, এবং সেই পরিবারে সুন্দর সচ্ছল হয়ে উঠবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। না হলে কলিযুগের বর্ণনা অনুসারে যে সিদ্ধান্ত আছে তাতে দেখা যায় যে পুত্র বা সন্তান তার পিতামাতাকে মোটামুটি হালুয়া টাইট করে দেবে, মানে পুত্র তার পিতাকে মারবে, হত্যা করবে, পুত্র পিতা দ্বারা আবার শাসিত নিপীড়িত হবে, ইত্যাদি কথা উঠে এসেছে। স্ত্রী তার স্বামীর কথা শুনবে না। স্ত্রী তো একটা সময় নারী ছিল, একটি সময় মেয়ে ছিল, একটি সময় সন্তান ছিল। তার যে জন্ম সংস্কার, তার যে 16 সংস্কারের যে প্রেক্ষাপট, সেটা কতদূর ঠিক ছিল, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু পর্যালোচনার বিষয়। সুতরাং এখন থেকে এই সমস্ত জিনিসগুলো জেনে সতর্ক হয়ে যারা বৈবাহিক জীবনযাপন করবেন তাদের এগুলোকে লক্ষ্য করতেই হবে। যারা উৎকৃষ্ট সন্তানের প্রত্যাশা করেন তাদেরকে অবশ্যই এটাকে লক্ষ্য করতে হবে। পরবর্তীতে আরও ডিটেল আলোচনা সম্ভব হলে অবশ্যই করব। যারা একান্ত জানতে ইচ্ছুক অবশ্যই তারা একটি সঠিক সদ্গুরু গাইডের মাধ্যম দিয়ে জীবনযাপন করুন, তাহলে আপনার আগামী দিনের রাস্তাটা আরও প্রশস্ত, প্রশান্ত এবং সুন্দর হয়ে উঠবে এবং আপনি একটি সুস্থ সুন্দর সন্তানকে প্রাপ্ত হতে পারেন। জয় মা। লাস্টে একটি কথা বলি, অনেকে ভাববেন যে পুত্র সন্তানের কথা উঠে আসছে, কন্যা সন্তান কি হলো? না, সন্তান পুত্র হতে পারে, কন্যা হতে পারে। সে মূঢ়মতি না মাষ্টামতি, নাকি সে উৎকৃষ্ট সুচিন্তার অধিকারী, সুচারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। যে সন্তান সৃষ্টি হলে জগতের কল্যাণে কাজে লাগে সেই আসলে পুত্র। শাস্ত্র বলছে যে পুত্র নামক নরক থেকে পিতাকে উদ্ধার করতে পারে, সেই আসলে পুত্র। তো পুত্র অর্থে এখানে কিন্তু শুধু ছেলেকে বোঝাবে না, কন্যাকে বোঝাবে, কারণ বৈদিক যুগে কন্যাদেরকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ইহার জন্যে তন্ত্রশাস্ত্র কিন্তু বিশেষ রূপে প্রকট হয়েছিল।
তন্ত্রে তার বিশেষ মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে নারীদেরকে। এখানে নারী বা কন্যা কখনোই ছোট জিনিস নয়, বরং অনেক উপরের জিনিস, সবকিছুর উপরের জিনিস। জয় মা।